অপূর্ব কৃষ্ণ বিয়ে পাশ করিয়া কলিকাতা হইতে দেশে ফিরিয়া আসিতেছেন। নদীটি ক্ষুদ্র, বর্ষা অন্তে প্রায় শুকাইয়া যায়। এখন শ্রাবণের শেষে জলে ভরিয়া উঠিয়া একেবারে গ্রামের বেড়া ও বাঁশঝাড়ের তলদেশ চুম্বন করিয়া চলিয়াছে। বহুদিন ঘন বর্ষার পরে আজ মেঘমুক্ত আকাশে রৌদ্র দেখা দিয়াছে। নৌকায় আসেন অপূর্ব কৃষ্ণের মনের ভিতরকার একখানি ছবি যদি দেখিতে পাইতাম, তবে দেখিতাম সেখানেও এই যুবকের মানুষ নদী নববর্ষায় কুলে কুলে আলোকে জলজল এবং বাতাসে ছলছল করিয়া উঠিতেছে। নৌকা যথাস্থানে ঘাটে আসিয়া লাগিল। মাঝি ব্যাগ লইতে উদ্যত হইলে অপূর্ব তাহাকে নিবারণ করিয়া নিজেই ব্যাগ হাতে লইয়া আনন্দ ভরে তাড়াতাড়ি নামিয়া পড়িল। নাবিবা মাত্র তীরে ছিল পিছন। ব্যাগ সমেত অপূর্ব কাদায় পড়িয়া গেল। যেমন পড়া অমনি কোথা হইতে এক সুমিষ্ট উচ্চকণ্ঠে তরল হাস্যলহরী উচ্ছ্বসিত হইয়া নিকটবর্তী অশ্বত্থ গাছের পাখিগুলিকে সচকিত করিয়া দিল। অপূর্ব অত্যন্ত লজ্জিত হইয়া তাড়াতাড়ি চাহিয়া দেখিল। দেখিল তীরে মহাজনের নৌকার উপরে বসিয়া একটি মেয়ে হাস্যাবেগে এখনই শতধা হইয়া যাইবে এমনই মনে হইতেছে। অপূর্ব চিনিতে পারিল তাহাদেরই নতুন প্রতিবেশিনীর মেয়ে মৃন্ময়ী। এই মেয়েটির অখ্যাতির কথা অনেক শুনিতে পাওয়া যায়। পুরুষ গ্রামবাসীরা স্নেহ ভরে ইহাকে পাগলি বলে, কিন্তু গ্রামের গৃহিণীরা ইহার উচ্ছৃঙ্খল স্বভাবে সর্বদা ভীত, চিন্তিত, শঙ্কান্বিত। গ্রামের যত ছেলেদের সহিতই ইহার খেলা, সমবয়সী মেয়েদের প্রতি অবজ্ঞার সীমা নেই। শিশুরাজ্যে এই মেয়েটি একটি ছোটোখাটো বর্গীর উপদ্রব বলিলেই হয়। মৃন্ময়ীর কৌতুক হাস্যধ্বনি যতই সুমিষ্ট হোক, দুর্ভাগা অপূর্বর পক্ষে কিঞ্চিত ক্লেশদায়ক হইয়াছিল। সে তাড়াতাড়ি মাঝির হাতে ব্যাগ সমর্পণ করিয়া দ্রুতবেগে গৃহ অভিমুখে চলিতে লাগিল। অকস্মাৎ পুত্রের আগমনে তাহার বিধবা মাতা পুলকিত হইয়া উঠিলেন। তৎক্ষণাৎ ক্ষীর, দধি, রুই মাছের সন্ধানে দূরে নিকটে লোক দৌড়িল এবং পাড়া প্রতিবেশীর মধ্যেও একটা আন্দোলন উপস্থিত হইল। আহারান্তে মা অপূর্বর বিবাহের প্রস্তাব উত্থাপন করিলেন। বাবা অপু, বিয়ে পাস তো দিলি, এবার বিয়েটা কর, আর আপত্তি করিস না। আগে পাত্রী দেখা হোক, তারপর স্থির হবে। পাত্রী দেখা হয়েছে, সেই জন্য তোকে ভাবতে হবে না। মেয়ে না দেখে বিয়ে করতে পারবো না, এমন সৃষ্টি ছাড়া কথা বাপু কখনো শুনিনি। আচ্ছা তাই হবে, তুই বিয়েটা কর। পরদিন অপূর্ব কোণে দেখিতে আসিল। অধিক দূরে নয়, পাড়াতেই তাহাদের বাড়ি। ধুতীয় চাদর ছাড়িয়া সিল্কের চাপকান, জুব্বা, মাথায় একটা গোলাকার পাগড়ি এবং বার্নিশ করা একজোড়া জুতা পায়ে দিয়া সিল্কের ছাতা হস্তে সম্ভাবিত শ্বশুর বাড়িতে পদার্পণ করিল। অবশেষে যথাকালে কম্পিত হৃদয় মেয়েটিকে ঝাড়িয়া মুছিয়া রং করিয়া বরের সম্মুখে আনিয়া উপস্থিত করা হইল। সে এক্ষণে নীরবে মাথা প্রায় হাঁটুর কাছে ঠেকাইয়া বসিয়া রহিল। অপূর্ব কিয়ৎকাল গোফে তা দিয়া অবশেষে গম্ভীরভাবে জিজ্ঞাসা করিল, তুমি কি পড়ো? কি হলো বলো, তুমি কি পড়ো? চারুপাঠ দ্বিতীয় ভাগ, ব্যাকরণসার প্রথম ভাগ, ভূগোল বিবরণ, পাটিগণিত, ভারতবর্ষের ইতিহাস। এমন সময় বহির্দেশে একটা অশান্ত গতির থুপথাপ শব্দ শোনা গেল এবং মুহূর্তের মধ্যে দৌড়িয়া, হাঁপাইয়া, পিঠের চুল দোলাইয়া মৃন্ময়ী ঘরে আসিয়া প্রবেশ করিল। অপূর্ব কৃষ্ণের প্রতি দৃকপাত না করিয়া তাহার কাঠবিড়ালি চোরকিকে খুঁজিতে লাগিল। চোরকি, এই চোরকি,
তো, আয় রাখাল, চল খেলিতে যাই। বলিয়া রাখালের হাত ধরিয়া টানাটানি আরম্ভ করিল। রাখাল কিছুতেই উঠিতে চাহিল না। তখন তাহার পিঠে একটা সশব্দ চপেটাঘাত করিয়া চট করিয়া কোণের মাথার ঘোমটা টানিয়া খুলিয়া দিয়া ঝড়ের মতো মৃন্ময়ী বাহির হইয়া গেল। অতঃপর এই নীরব পরীক্ষা সভা আর স্থায়ী হইল না। অপূর্ব দ্বারের নিকটে গিয়া দেখিল বার্নিশ করা নূতন জুতো জোড়াটি যেখানে ছিল সেখানে নাই। বাড়ির লোক সকলেই বিষম বিব্রত হইয়া উঠিল। অবশেষে অনন্যপায় হইয়া বাড়ির কর্তার পুরাতন ছিন্ন চটি জোড়াটি পরিয়া অপূর্ব কর্দমাক্ত গ্রামপথে অত্যন্ত সাবধানে চলিতে লাগিল। আবার হঠাৎ সেই উচ্চকণ্ঠের অজস্র হাস্য কলোচ্ছ্বাস। অপূর্ব অপ্রতিভভাবে ইতস্তত নিরীক্ষণ করিতেছে। এমন সময় একটি নির্লজ্জ অপরাধিনী তাহার সম্মুখে নূতন জুতোজোড়াটি রাখিয়াই পলায়নোদ্যত হইল। অপূর্ব দ্রুতবেগে দুই হাত ধরিয়া তাহাকে বন্দী করিয়া ফেলিল। মৃন্ময়ী হাত ছাড়াইয়া পলাইবার চেষ্টা করিল, কিন্তু পারিল না। কোঁকড়া চুলে বেষ্টিত তাহার পরিপুষ্ট সহাস্য দুষ্ট মুখখানির উপর সূর্যকিরণ আসিয়া পড়িল। অপূর্ব গভীর গম্ভীর নেত্রে মৃন্ময়ীর ঊর্ধ্বক্ষিপ্ত মুখের উপর চঞ্চল দুটো চক্ষের মধ্যে চাহিয়া দেখিল এবং ধীরে ধীরে মুষ্টি শিথিল করিয়া বন্দিনীকে ছাড়িয়া দিল। অপূর্ব সমস্ত দিন নানা ছুতা করিয়া অন্তঃপুরে মার সহিত সাক্ষাৎ করিতে গেল না। বাহিরে নিমন্ত্রণ ছিল, খাইয়া আসিল। সন্ধ্যার সময়ে অন্তঃপুরে প্রবেশ করিলে মা তাহাকে জিজ্ঞাসা করিলেন, কেমন রে অপু, মেয়ে কেমন দেখলি? পছন্দ হয় তো? মেয়ে দেখেছি মা, ওর মধ্যে একটিকে আমার পছন্দ হয়েছে। তুই আবার কটি মেয়ে দেখলি? মৃন্ময়ীকে আমার পছন্দ হয়েছে। এত লেখাপড়া শিখে এই তোর পছন্দ? মৃন্ময়ীকে ছাড়া আর কাউকে বিয়ে করব না। পাড়ার লোক সকলেই পাগলি মৃন্ময়ীকে ভালোবাসিত, কিন্তু তাই বলিয়া নিজের পুত্রের বিবাহযোগ্য বলিয়া কেহ মনে করিত না। এদিকে উৎকণ্ঠিত শঙ্কিত হৃদয়ে মৃন্ময়ী মনে করিল তাহার যাবজ্জীবন কারাদণ্ড এবং তদবসানে ফাঁসির হুকুম হইয়াছে। আমি বিবাহ করিব না। তবু তথাপি বিবাহ করিতে হইল। অতঃপর শাশুড়ি সংশোধন কার্যে প্রবৃত্ত হইলেন। দেখো বাছা, তুমি কিছু আর কচি খুকি নও। আমাদের ঘরে এমন বেহায়াপনা করলে চলবে না। রাত্রে ঘন মেঘ করিয়া ঝুপ ঝুপ শব্দে বৃষ্টি হইতে আরম্ভ হইল। অপূর্ব কৃষ্ণ বিছানার মধ্যে অতি ধীরে ধীরে মৃন্ময়ীর কাছে ঈষৎ অগ্রসর হইয়া তাহার কানে কানে মৃদুস্বরে কহিল, মৃন্ময়ী, তুমি আমাকে ভালোবাসো না? না, আমি তোমাকে কখনোই ভালোবাসবো না। কেন? আমি তোমার কাছে কি দোষ করেছি? তুমি আমাকে বিয়ে করলে কেন? তাহার পরদিন মৃন্ময়ী বাপের কাছ হতে এক পত্র পাইল। তিনি তাহার প্রাণ প্রতিমা মৃন্ময়ীর বিবাহের সময় উপস্থিত থাকিতে পারেন নাই বলিয়া বিলাপ করিয়া নবদম্পতিকে অন্তরের আশীর্বাদ পাঠাইয়াছেন। মৃন্ময়ী শাশুড়িকে গিয়া কহিল, আমি বাবার কাছে যাব। অনাসৃষ্টি আবদার, এখন যা হবে না। মৃন্ময়ী দ্রুতপদে পাশের ঘরে প্রবেশ করিয়া ভিতর হইতে শিকল বন্ধ করিয়া দিল। মা, বউকে দু একদিনের জন্য একবার বাপের বাড়ি পাঠিয়ে দিতে দোষ কি? দেশে এত মেয়ে থাকতে এই হাড় জ্বালানো দস্যু মেয়েকে ঘরে আনার কি দরকার ছিল বুঝি না বাবু।
তাহার পরদিন গভীর রাত্রে অপূর্ব মৃন্ময়ীকে কহিল, মৃন্ময়ী, তোমার বাবার কাছে যাবে? যাব, নিয়ে চলো। তবে এসো, আমরা দুজনে আস্তে আস্তে পালিয়ে যাই। আমি ঘাটে নৌকা ঠিক করে রেখেছি। তিন দিন পর এই অপরাধী যুগল মৃন্ময়ীর বাবার কাছ হইতে গৃহে ফিরিয়া আসিলে মা কোনো কথাই কহিলেন না। এই নীরব অভিযোগ, নিস্তব্ধ অভিমান লৌহভারের মতো সমস্ত ঘরকন্যার উপর চাপিয়া বসিল। অবশেষে অসহ্য হইয়া অপূর্ব কহিল, মা, কলেজ খুলেছে, এখন আমাকে যেতে হবে। বউয়ের কি করবে? বউ এখানেই থাক। না বাপু, কাজ নেই, তুমি তাকে সঙ্গে নিয়ে যাও। আচ্ছা। যাইবার আয়োজন পড়িয়া গেল। অপূর্ব মৃন্ময়ীকে কহিল, মৃন্ময়ী, আমার সঙ্গে কলকাতা যেতে তোমার ইচ্ছে করছে না? না। তুমি আমাকে ভালোবাসো না? না। তুমি তাহলে এখানেই থাকবে? না, আমার মায়ের কাছে গিয়ে থাকবো। আচ্ছা, তাই থেকো, কিন্তু যতদিন না তুমি আমাকে আসবার জন্য চিঠি লিখবে, আমি আর আসবো না। ভোরের বেলায় অপূর্ব মৃন্ময়ীকে জাগাইয়া দিল। মৃন্ময়ী, আমার যাওয়ার সময় হলো, চলো তোমাকে তোমার মার বাড়ি রেখে আসি। মা, মৃন্ময়ীকে আমার সঙ্গে নিয়ে গেলে আমার পড়াশোনার ব্যাঘাত হবে, আর তুমিও তো তাকে এখানে রাখতে চাও না। আমি তাই তার মার বাড়িতেই রেখে এলাম। মার বাড়িতে আসিয়া মৃন্ময়ী দেখিল কিছুতেই আর মন লাগিতেছে না। মৃন্ময়ীকে আর কেহ বাহিরে দেখিতে পাইল না, তাহার হাস্যধ্বনি আর শোনা যায় না। মৃন্ময়ী মাকে কহিল, মা, আমাকে শ্বশুর বাড়ি রেখে আয়। এদিকে বিদায়কালীন পুত্রের বিষণ্ণ মুখ স্মরণ করিয়া অপূর্বর মার হৃদয় বিদীর্ণ হইয়া যায়। সে যে রাগ করিয়া বউকে বেয়ানের বাড়ি রাখিয়া আসিয়াছে, ইহা তাহার মনে বড়ই বিধিতে লাগিল। হেনকালে একদিন মাথায় কাপড় দিয়া মৃন্ময়ী ম্লান মুখে শাশুড়ির পায়ের কাছে পড়িয়া প্রণাম করিল। শাশুড়ি তৎক্ষণাৎ ছলছল নেত্রে তাকে বক্ষে চাপিয়া ধরিলেন। মুহূর্তের মধ্যে উভয়ের মিলন হইয়া গেল। মা দেখিলেন ছুটি হইল, তবু অপূর্ব বাড়ি আসিল না। মনে করিলেন এখনো সে তাহার উপর রাগ করিয়া আছে। মৃন্ময়ীও স্থির করিল অপূর্ব তাহার উপর বিরক্ত হইয়া আছে, তাহাকে আরো ছেলে মানুষ মনে করিতেছে, মনে মনে আরো অবজ্ঞা করিতেছে। ইহা ভাবিয়া সে শরবৃদ্ধের ন্যায় অন্তরে অন্তরে ছটফট করিতে লাগিল। অবশেষে অপূর্বর মা একদিন মৃন্ময়ীকে ডাকিয়া কহিলেন, বৌমা, অপু অনেকদিন তো বাড়ি এলো না, তাই মনে করছি কলকাতায় গিয়ে তাকে দেখে আসি গে। তুমি সঙ্গে যাবে? হ্যাঁ, যাবো মা। অপূর্বকে কোনো খবর না দিয়া এই দুটি অনুতপ্তা রমণী তাহার প্রসন্নতা ভিক্ষা করিবার জন্য কলিকাতায় যাত্রা করিল। অপূর্ব মা সেখানে তাহার জামাই বাড়িতে গিয়া উঠিলেন। এদিকে মৃন্ময়ীর পত্রের প্রত্যাশায় নিরাশ হইয়া সন্ধ্যাবেলায় অপূর্ব প্রতিজ্ঞা ভঙ্গ করিয়া নিজেই তাহাকে পত্র লিখিতে বসিয়াছে। এমন সময় ভগ্নিপতির নিকট হইতে পত্র পাইল, মা আসিয়াছেন, শীঘ্র আসিবে, সংবাদ সমস্ত ভালো।
অপূর্ব অবিলম্বে ভগ্নীর বাড়ি গিয়া উপস্থিত হইল। মা, সব ভালো তো? সব ভালো। তুই ছুটিতে বাড়ি গেলি না, তাই তোকে নিতে এসেছি। দাদা, এবার বউকে তোমার সঙ্গে আনলে না কেন? এই আইনের পড়াশুনো। ও সমস্ত মিথ্যা অজর রেখে দাও। আহারান্তে প্রবল বেগে বাতাস উঠিয়া বিষম বৃষ্টি আরম্ভ হইল। দাদা, আজ এখানেই থেকে যাও। না, বাড়ি যেতে হবে, কাজ আছে। রাত্রে তোমার আবার এত কাজ কিসের? এখানে এক রাত্রি থেকে গেলে তোমার তো কারোর কাছে জবাবদিহি করতে হবে না। তোমার ভাবনা কি? দাদা, তোমাকে শ্রান্ত দেখাচ্ছে, চলো শুতে চলো। শয়নগৃহের দ্বারে আসিয়া দেখিল ঘর অন্ধকার। বাতাসে আলো নিভে গেছে দেখছি, তা আলো এনে দেব কি দাদা? না, দরকার নেই, আমি রাত্রে আলো রাখিনি। ভগ্নী চলিয়া গেলে অপূর্ব অন্ধকারে সাবধানে খাটের অভিমুখে গেল। খাটে প্রবেশ করিতে উদ্যত হইতেছে, এমন সময় হঠাৎ বলয় নিক্কণ শব্দে একটি সুকোমল বাহুপাশ তাহাকে সুকঠিন বন্ধনে বাঁধিয়া ফেলিল। অপূর্ব প্রথমে চমকিয়া উঠিল, তাহার পর বুঝিতে পারিল অনেক দিনের একটি হাস্যবাধায় অসম্পন্ন চেষ্টা আজ অশ্রু জলধারায় সমাপ্ত হইল। এমন ঘন ঘোর বরিশায় এমন দিনে তারে বলা যায়।